তা প্রায় বছর 4 বটে। পড়াশোনার চাপে বাড়ি ফেরা আর হয়ে ওঠেনি। তবে আজ এতদিন পর বাড়ি ফিরে আর মায়ের হাতের নিজের পছন্দের সব রান্না খেয়ে শরীরটা যেন আজ একটু বেশি তৃপ্তি পেয়েছে বলে মনে হয়। হঠাৎ শরীরটা যেন কেমন করে উঠল, আর শুয়ে না থেকে উঠে গিয়ে দাঁড়ালাম জানালাটার সামনে। কিছুক্ষণ দাঁড়াতেই মনে পড়ে গেল ছোটবেলার সেই বন্ধুদের সাথে কাটানো সব ঘটনা। ছোটবেলার কথা মনে পড়তেই মনে পড়ে গেল আরো একটি কথা। এই যে বাড়িটা দেখছো, আরে হ্যাঁ, এটার কথাই বলছি। দেখতে হয়তো একটু ভয়ানক, কিন্তু এখানেই থাকেন জগৎ খ্যাত পিশাচ সিদ্ধতান্ত্রিক রুদ্রনী। 12 ক্লাসের ফাইনাল পরীক্ষাটা সবে শেষ হয়েছে। আমার এক বন্ধু সৌরভ আমায় নিয়ে এসেছিল এই শ্মশানবাসী রুদ্রনীলের কাছে। তবে আমাদের এখানে আসার মূল কারণ কিন্তু কোনো তন্ত্রমন্ত্র শেখানোই। আসলে উনি ওনার জীবনে ঘটে যাওয়া সব ভৌতিক গল্প শোনাতেন, তাই আসা আর কি। বসে বসে ঠিক করে ফেললাম আজ সন্ধ্যায় সৌরভকে নিয়ে যাব বাবা রুদ্রনীলের কাছে। বহুদিন হয়ে গেছে কোনো হাড়হিম করা গল্প শুনিনি। যথাযথভাবে বেরিয়ে পড়লাম সন্ধ্যায়। যাবার পথেই দেখি পাড়ার মোড়ে গাছের তলায় আড্ডা দিচ্ছে সৌরভ। এগিয়ে গিয়ে সামনে দাঁড়াতেই সৌরভ বলে উঠল, আরে বন্ধু বিলাস, কবে আসা হলো বাড়ি? আমি বললাম, আরে আজই আসলাম, সব বলবো তোকে, এখন চল। সৌরভ আর কোনো প্রশ্ন না করেই সাথ দিল আমার। যেতে যেতে সৌরভ বলল, কিন্তু যাচ্ছিটা কোথায়? আমি বললাম, আর কোথায়, বাবা রুদ্রনীলের কাছে। বহুদিন হলো কোনো গল্প শোনা হয়নি। দুই বন্ধুতে গল্প করতে করতে অবশেষে এসে পৌঁছালাম সেই বাড়িটির কাছে। সৌরভ বাইরে থেকে ডাক দিল, বাবা বাড়িতে আছেন নাকি? কিছুক্ষণ পর বাবা বেরিয়ে এলেন ভেতর থেকে। বাবা বলেন, আরে বাচ্চারা, তোমরা তা কি মনে করে? সৌরভ বলল, হ্যাঁ বাবা, অনেক দিন হলো আপনার কাছে কোনো গল্প শোনা হয়নি, তাই আজ বন্ধুকে নিয়ে চলে আসলাম আপনার কাছে। বাবা বললেন, আচ্ছা, তো এই ব্যাপার। তা বেশ, ঠিক আছে, এসো ভেতরে এসো। বাবার পেছনে পেছনে আমরাও ভেতরে চলে গেলাম। বাবা বললেন, তা বাচ্চারা, চা চলবে তো? কথাটা শুনে মনে মনেই বললাম, চলবে মানে? সন্ধ্যায় এক কাপ চা পেলে গল্পের আগে তো দৌড়াবে। পাশ থেকে সৌরভ বলল, হ্যাঁ বাবা, চলবে। তারপর তিনজনে বসে চা খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর চা খাওয়া শেষ হতে বাবা শুরু করলেন তার গল্প। তা এটা বহুদিন আগের ঘটনা। তখন আমি আমার সাধনা সম্পন্ন করার জন্য এক গ্রাম থেকে আর এক গ্রামে ঘুরে বেড়াই। আর এইভাবেই একদিন গিয়ে পৌঁছায় এক গ্রামে। গ্রামে প্রবেশ করতেই যা বুঝলাম, তাতে মনে হলো খুব বড় বিপদ এই গ্রামে আসতে চলেছে। গ্রামের এক ব্যক্তি রামু আমায় আশ্রয় দিলেন তার বাড়িতে। এইভাবেই কেটে গেল দুটো দিন।
আর তারপরের রাতেই সত্য হলো আমার অনুমান। আমি আর রামু বাড়ির বাইরে বসে গল্প করছি, এমন সময় গ্রামের এক ব্যক্তি এসে বলল, আরে রামুদা, তুমি এখনো এখানে? রামু পাশ থেকে বলে উঠল, কেন রে, কার কি হলো আবার? কেন গো, তুমি জানো না? আরে হরিদার ছেলেকে নাকি কোন এক পশুতে তুলে নিয়ে গেছে। বলিস কি রে, পশুতে তুলে নিয়ে গেছে? তবে কি বলছি, আর তার চোখ নাকি আগুনের মতো জল জল করছে। রামু আমায় জিজ্ঞাসা করল, বাবা আপনি আসবেন নাকি? না, আমি আর এখন যাব না। রামু বলল, ঠিক আছে বাবা, আমি তাহলে একবার গিয়ে দেখে আসি। এই কথা বলেই রামু চলে গেল। মনে মনে ভাবলাম, তাহলে কি আমার অনুমানটাই ঠিক? পরের দিন সকালে হইচই পড়ে গেল গ্রামে। রামু এসে আমায় বলল, বাবা হরিদার ছেলেকে নাকি মাঠের ধারে এক গাছের ওপরে পাওয়া গেছে। রামুকে বললাম, চলো তাহলে গিয়ে দেখে আসি। রামু আর আমি রওনা দিলাম মাঠের দিকে। পৌঁছে দেখি অনেক ভিড় জমেছে, আর হরি পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে। দেহটার সামনে গিয়ে যা বুঝলাম, এটা কোনো পশুর কাজ না, কারণ শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কে যেন শরীর থেকে সমস্ত রক্ত চুষে খেয়েছে, বলতে গেলে শরীরে যেন এক ফোঁটা রক্ত নেই। ওই রাতেই বেরিয়ে পড়লাম এটা দেখতে যে সত্যই ওটা কোনো পশুর কাজ আর না অন্য কিছু। গ্রামের রাস্তাটা পেরিয়ে মাঠের রাস্তায় আসতেই মনে হলো কে যেন পিছু করছে। চারিদিকটা তাকিয়ে দেখলাম কেউ নেই। ভাবলাম এই সব মনের ভুল, আর একটু এগিয়ে গেলাম। আর তারপর যা দেখলাম তাতে মনে আর কোনো প্রশ্ন রইল না, বুঝে গেলাম এটা কোনো পশু নয়, বরং রক্তচোষক পিশাচ। তারপরের দিন সকালে রামুকে বাজার থেকে কিছু জিনিস আনতে বললাম, কারণ আজ রাতেই শেষ করতে হবে এই সব কিছু। কিছুক্ষণ পরে এসে দেখি রামু বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এসেছে। রাতে সমস্ত কিছু নিয়ে হাজির হলাম সেই গাছের পাশে। তারপর শুরু করলাম পিশাচ সিদ্ধ করার সেই যজ্ঞ। কিছুক্ষণ পর চারিদিকের পরিবেশটা যেন পৈশাচিক হয়ে উঠল। কিছুক্ষণ পর অগ্নিকুণ্ডের ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর পিশাচ। আমি মুগ্ধ হয়েছি তোর যজ্ঞে, বল কেন ডেকেছিস আমায়? এই গ্রামে এক রক্তচোষক পিশাচের দৃষ্টি পড়েছে, তারই হাত থেকে রক্ষা করতে চায় এই গ্রামকে। তারপর অগ্নিকুণ্ড থেকে সৃষ্টি হলো এক আগুনের গোলা, আর সেটা গিয়ে লাগলো সেই গাছে। দাউ দাউ করে জ্বলে উঠল সেই গাছ। না না, বাঁচাও আমায়, মরে গেলাম। তারপর থেকে গ্রামের বাচ্চারা হাসি খুশিতে জীবন যাপন করে।